This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে আজকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনাদের কাছে জানিয়ে রাখি 26শে জানুয়ারি আগামীকাল রিপাবলিক ডে। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, যে সংবিধানের উপর ভারতবর্ষ তার শক্তি গোটা পৃথিবী নিশ্চয়ই দেখছে, আগামী দিনে আরও দেখতে পাবে, যেখানে একটা বড় রকমের অ্যাকোমোডেটিভনেস রয়েছে। ফলে আমরা প্রত্যেক সকলেই শেয়ার করে নিচ্ছি এবং অবশ্যই আগামীকাল আমাদের পর্দায় আপনারা চোখ রাখবেন। অনেক সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আসছি, আজকেও ঠিক সেরকমই নিয়ে আসবো। প্রথমেই একটু দেখব যে ভারত বাংলাদেশের সীমান্ত নদিয়াতে, যেখানে বারবার আমরা গেছি, আজকেও সেখানে আমাদের সাংবাদিক রয়েছে, শুরুতে ওখানে যাব। যে বাংকার রহস্য, সীমান্ত থেকে 7 কিলোমিটার দূরে উদ্ধার করা হয়েছে বিশালাকার ঢাকা বাংকার। মানুষ সমান মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছিল বাংকারগুলোকে। এত ভারী বাংকার ক্রেন দিয়ে তুলতে একেবারে নাবিশ্বাস অবস্থা। সীমান্ত লাগোয়া এই বাংকার নিয়ে দানা বেঁধেছে একটা রহস্য। স্বাভাবিক, তার কারণ হচ্ছে 4 দিনে কলকাতা দখল করব, মানে মাটিপুরে ঢোকার পরিকল্পনা ছিল। অনেকে এই সমস্ত ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ওখানে যারা রয়েছেন, এবং জানিয়ে রাখি যারা করছেন দেখছেন বিভিন্নভাবে, এই বিষয়টা অত্যন্ত খোলসা হওয়া দরকার। ভারতের বিএসএফ এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে 31 তারিখ অবধি স্পেশাল অপারেশনসে রয়েছে। কোনো কিছু তারা রেয়াত করবেন না কিন্তু। এবং এই বাংকারগুলোকে নিয়ে যে রহস্য দানা বেঁধেছে, পরপর দুটো প্রতিবেদনকে সঙ্গে আমরা নেব, আপনারা বুঝবেন যে গোটা দিন। তারপর সরাসরি চলে যাব যে আমাদের সাংবাদিকের কাছে। কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি বর্ডার, এই সীমান্তে 4টি বাংকারের খোঁজ মিলেছে। যেখানে বাংকার উদ্ধার হয়েছে সেখান থেকে সীমান্তের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, আর স্থানীয় থানার দূরত্ব 5 কিলোমিটার। এইরকম একটি গুরুত্বপূর্ণ এলাকায় বাংকার বানালো কি, জানিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার খোঁজ মেরে 3টি বাংকারে টিনের ছাউনি দেওয়া সাদা মাটা ঘর। কারো বোঝার উপায় নেই ওই ঘরের নিচেই বানানো হয়েছিল বাংকারগুলি। শনিবার মাটির নিচ থেকে উদ্ধার হয় আরও একটি বাংকার। একের পর এক বাংকার উদ্ধার হতেই প্রশ্ন ওঠে, বাংকার তৈরি করেই কি ভারতে অনুপ্রবেশের ছক কষা হচ্ছিল? বাংকারগুলি তৈরি করতে দীর্ঘদিন সময় লেগেছে, কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে গেল? বাংলাদেশিদের যদি কাজ হয় তাহলে তারা কিভাবে করলো? লোহার বড় বড় বাংকারগুলি তুলতে আনা হলো ক্রেন। ক্রেন দিয়ে বাংকার তুলতে গিয়ে বেঁধে যায় দক্ষযোগ্য। বিএসএফ এর প্রাথমিক অনুমান, পাচারের উদ্দেশ্যে চোরা চালানকারীরা এই বাংকারগুলি বসিয়েছে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। আরও একটি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বিএসএফ এর ব্যাপার নিয়ে একটা তো প্রশ্ন রয়েছে, এবং বাংলাদেশের তৎপরতা, বিজেপির পাশে ওখানকার সশস্ত্র জনতা, মসজিদ থেকে আয়ান, দীর্ঘদিন ধরে ওই এনগেজমেন্টের তলা দিয়ে খুব দ্রুত আজকের যুগে মাটি কেটে এই ধরনের বানানো খুব কঠিন কি, এগুলো আমরা জানি। এবং 2 বিঘা জমিতে এই বাংকার পুঁতে চক্রান্ত হয়েছিল এমনটা জানা যাচ্ছে। সুধীররঞ্জন মহাবিদ্যালয়ের কাছে কিভাবে তৈরি হলো এইসব বাংকার? স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ প্রশাসন সকলের মুখে কুলুপ। স্বাভাবিক, সবার কাছে এ যেন এক আলিবাবার গোপন গুহা, কেউ কিচ্ছু যেন জানে না। অথচ বাংকার খুলতে বেরিয়ে এলো 5 গাড়ি নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল বা এই জাতীয়, এগুলো তো নেশার জন্যে, মাদক নেশা, এগুলো অত্যন্ত একটা সীমান্তবর্তী জায়গায় যে গুরুত্বপূর্ণ একটা হয়ে উঠছে। এই বাংকার কিন্তু সেদিকে প্রবলভাবে ইঙ্গিত করছে। দেখে নিন। एकदम बारीकी से, वैसे जैसे देखना चाहिए, स्कैन करते हुए। 2 आदमी यहाँ, 2 आदमी वहाँ, 2 आदमी यहाँ, सारे एक दूसरे के कांटेक्ट में रहेंगे, हथियार रखो। 26শে জানুয়ারির আগেই বিএসএফ জওয়ানরা ঘিরে ফেলে মাঝদিয়া গ্রামের একাংশকে। শনিবার সকাল থেকেই ভারী বুটের আওয়াজ গ্রামের বিভিন্ন প্রান্তে।
যেন যুদ্ধ লাগার আগে তৎপরতা তুঙ্গে। গোলা বারুদ থাকার সন্দেহে মাঝদিয়ায় সুধীর রঞ্জন মহাবিদ্যালয়ের কাছে খোঁড়াখুড়ি চলে প্রায় 2 বিঘা জমিতে। বিএসএফ এর আশঙ্কা ছিল উদ্ধার হওয়া বাংকারে থাকতে পারে বিস্ফোরক, তবে বিস্ফোরক নয়, শনিবার বেলা পর্যন্ত বাংকার থেকে উদ্ধার হয় প্রায় 1.5 কোটি টাকার কাপ সিরাপ। সাধারণতন্ত্র দিবসের আগে যখন সীমান্ত জুড়ে অপারেশন অ্যালার্ট জারি হয়েছে, তখনই সীমান্ত ঘেঁষা মাঝদিয়াতে উদ্ধার হয়েছে পুরনো বাংকার। সীমান্তে বাংকার রহস্য। শুক্রবার উদ্ধার হয় 3টি বাংকার, শনিবার উদ্ধার হয় আরও একটি। উদ্ধার হওয়া 4টি বাংকারের মধ্যে 2টি লোহার। একটি বাংকার 10 ফুট চওড়া, 15 ফুট লম্বা, উচ্চতায় 8 ফুট। অন্য বাংকারগুলি এর তুলনায় ছোট। যে জমি থেকে বাংকারগুলি উদ্ধার হয়েছে সেই জমিটি ব্যক্তিগত মালিকানাধীন। স্থানীয়রা তো তারা কেউ কিছু জানেন না বলে তা এড়িয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, রাতারাতি এতগুলি বাংকার তৈরি ও মাটির নিচে বসানো মুখের কথা নয়, অথচ স্থানীয়রা বলছেন কেউ কিছু জানেন না। তবে কি সব জেনেও তারা নিশ্চিত? আতঙ্ক লাগবে, বোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হতে, সেটাও হতে পারে, বোম ফম থাকতে পারে। আমরা তো সে জানি না, এটা নাগাটার ভিতরে না, এটা আমরা বলবো। আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে, তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। আমরা জানি যেখান থেকে বাংকার উদ্ধার হয়েছে তার 5 কিলোমিটারের মধ্যে থানা রয়েছে। আজকে পুলিশ ব্যর্থ, এতগুলো বাংকার একদিনে তৈরি হয়নি। বিএসএফ কেন্দ্রীয় সরকারি সংস্থা বিএসএফ আজকে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে এসে আজকে বাংকার উদ্ধার করছে, আর জেলা প্রশাসন রাজ্য প্রশাসন আজকে নাক ডেকে ঘুমোচ্ছে। কারণ রাজ্য প্রশাসন বা তৃণমূল কংগ্রেস এখান থেকে একটা মোটা মোটা টাকার কাটমানি খাচ্ছে বলেই কিন্তু আজকে এরা চোখ বুজে রয়েছে। এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। আপাতত বাংকারগুলি থেকে যে পরিমাণ কাপ সিরাপ উদ্ধার হয়েছে তা প্রায় 5 গাড়ির মতো। বিএসএফ এর অনুমান, বাংলাদেশে পাচারের জন্যই বাংকারে লুকিয়ে রাখা হয়েছিল ওই কাপ সিরাপগুলি। এই কাপ সিরাপের সূত্র ধরে আর কেউটে বের হয় কিনা সেটাই এখন দেখার। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ। রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে প্রতিরক্ষা ভাষ্যকার মিস্টার আর কে শ্রীবাস্তব, তাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং তার সাথে যিনি অধ্যাপনা করেন এবং ভারত বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে তার মূল্যায়ন প্রতি মুহূর্তে আমরা আপনাদের কাছে তুলে ধরছি, ডক্টর আশিস দাস। এই দুজন রয়েছেন, কিন্তু তাদের কাছে আসার আগে সরাসরি চলে যাব। রয়েছেন ঘটনাস্থলে আমাদের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ। আমরা দেখলাম তোমার পাঠানো প্রতিবেদন, যেখানে বিভিন্ন সাইজের বাংকার, ফেন্সি ড্রিল এগুলো পাওয়া গেছে। এবং সেখানে স্বাভাবিক একটা প্রশ্ন ওঠে, মানুষ তারা অনেক কিছু জানেন। একজন স্বপন ভৌমিক বলে স্থানীয় বাসিন্দার যে বক্তব্য শুনলাম, তিনি পুলিশ প্রশাসন পঞ্চায়েত রয়েছে এই বিষয়গুলোতে এই সময়টায় যে স্পেশাল অপারেশনে ধরা পড়লো, এটা থেকে কি মনে হয় যে কোন সময় এবং কিভাবে বাংকারগুলো বানানো হলো বলে স্থানীয় সূত্রে তুমি খবর পাচ্ছ? দেখো সুজিতদা, স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে এই বাংকারগুলো কিন্তু তৈরি করা হয়েছিল রাতের অন্ধকারে।
কেননা আমরা দেখতে পাচ্ছি সুজিতা তোমাকে বলে রাখি যে বাংকারে আমরা যে ছবিটা দেখছি এই বাংকারটা কি পেরে অনেক দিনের পুরনো বাংকার। দেখো টিনের যেটা আছে, টিনের যে ছাপ লাগানো আছে পুরো টিনের উপরে দিয়ে তার মধ্যে এখানে তালা দিয়ে রাখেন, এখানে তালা চাবি সমেত এখানে সেই বাংকারগুলো। এইখানে কিন্তু বহু প্রায় কয়েকশো কোটি বলো প্রায় ফেন্সিডিল কিন্তু বিএসএফ আধিকারিকরা কিন্তু সে উদ্ধার করে। গতকালকে রাত দুপুর 2টোর পর থেকে কিন্তু আজকে বেলা দুপুর পর্যন্ত তারা কিন্তু জেসিপি লাগিয়ে কিন্তু 4টি বাংকারের হদিশ পায়। হদিশের মধ্যে 2 থেকে 3টি বাংকারের মধ্যে প্রায় ফেন্সিডিল পায়। কারণ রাত পোয়ালেই কিন্তু প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, সেখানে কিন্তু তার আগে কিন্তু বিএসএফ এর একটা বড় সাফল্যব্য যে এখান থেকে 2 কিলোমিটার মধ্যে বর্ডার, সেখানে কিন্তু যে পারে অনুপ্রবেশ বাড়ছে, সেখানে বিএসএফ এর আধিকারিকরা কিন্তু আরো সক্রিয়ভাবে তারা আরো বিএসএফ বাড়ানো হয়েছে। কারণ যে পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে এপারে বাড়ছে সেই পরিমাণে সেখানে বিএসএফ আধিকারিকরা আরো বাড়ছে, আরো কিন্তু তারা কিন্তু কড়াকড়ি দিশা করছেন, রাতেও টহল দিচ্ছেন, দিনেও টহল দিয়ে। তার মধ্যে গতকালকে তার মানে আমরা নদিয়া সীমান্তে আমরা দেখেছিলাম 7টার পর থেকে এমনি একটা কারফিউ থাকে বিএসএফ এর স্থানীয় মানুষজন, তাদের এটা জানার কথা না, এটা রাত্রিবেলা এই জিনিসটা বানানো হলে দ্রুত আমরা দেখেছি কিভাবে এই উত্তেজিত পরিস্থিতি, এই থমথমে পরিস্থিতি মানুষজন অনেকটাই কি রয়েছে আজকেও কি সন্ধ্যেবেলা যেখানে বিভিন্ন চেকপোস্টগুলো বা যেই জায়গাগুলোতে লাইট কি পর্যাপ্ত রয়েছে, মানে তাদের ভিজিলেন্সটা কতটা মানে আশাব্যঞ্জক? দেখো এখান থেকে প্রায় 10 কিলোমিটারের দূরত্ব হচ্ছে গেদে বাংলাদেশ সীমান্তর বর্ডার, সেখানে কিন্তু আলোর ব্যবস্থা আছে। পাশাপাশি যেসব জায়গায় তার কাটা নেই সেসব জায়গায় কিন্তু আলোর ব্যবস্থা নেই। পাশাপাশি যেটা যে এখান থেকে 2 কিলোমিটার হচ্ছে বর্ডার আর 5 কিলোমিটার হচ্ছে মাঝদিয়া মানে কৃষ্ণগঞ্জ থানা। তাহলে এইখানে রাতের অন্ধকারে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা ঘোষ পরিবারের লোকজন থাকেন, তারা কিন্তু বলেছেন রাতের বেলা কিন্তু মোটরসাইকেলের আওয়াজ পেতেন রাতের শীতের রাতে। সেখানে কিন্তু শীতের রাতে এই যে জমির মালিক ওই পাশাপাশি আরেকটি জমি, এই জমির মালিক কিন্তু ঘোষ, এরকমই তারা কিন্তু বাইরে থাকেন এরকমই জানা গেছে। কিন্তু রাতের অন্ধকারে এরকম 4টি বাংকার করা হয়েছিল, বাংকারের মধ্যে ফেন্সিডিল কিন্তু রেখেছিলেন বিএসএফ। কিন্তু কালকে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু কালকে রাতের থেকে অভিযান চলে, আজকে গতকালকে সারা রাত ছিলেন তারা এখানটায়। আজকে সকালবেলা জেসিবি দিয়ে কিন্তু আরেকটি বাংকারের হদিশ পায়। টোটাল 4টি বাংকার প্রায় কয়েকশো কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার করে। কেননা বিএসএফ একটা সাফল্যব্য যেটা বলা যায়, কেননা এই যে ভারত বাংলাদেশের সীমান্তে বর্ডার, সেখানে কিন্তু তাহলে কিন্তু যে পরিমাণে বিএসএফ আধিকারিকরা আরো নিরাপত্তা বাড়িয়েছে। তাহলে আমি শুধু একটা প্রশ্ন রাখি, তাহলে বিএসএফ আধিকারিকরা তাহলে আগে কেন নিরাপত্তা রাখেননি? কারণ এই যে ফেন্সিডিল বলো, সোনার পাচার বলো, গরু পাচার বলো, যেই কোনো অস্বাভাবিক কাজ কিন্তু এইসব জায়গায় কিন্তু হয়। কেননা সাধারণ বাসীরা কিন্তু মুখ খুলছে না, যদি মুখ খুললেন মানে অনেকদিন ধরে হয়। বিশ্বজিৎ, আরেকবার আমি তোমাকে বলবো, আরেকবার একটু ওই বাংকারটা দেখা যায়, তুমিও বললে এটা আগে পুরনো এগুলো রয়েছে, অনেকদিন ধরে হয় মাঝদিয়া বা এই সমস্ত সীমান্তবর্তী এই জায়গাটায়, এবং এটা একটা বিএসএফ এর বড় সাফল্য যে সেই বাংকার আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম এক্সক্লুসিভলি ফার্স্ট অন আওয়ার প্লাস নিউজে আপনারা দেখছেন। রাতের বেলা রয়েছে একেবারে 0 পয়েন্টে, যেখানে মাঝদিয়া, যেখানে কিন্তু উদ্ধার হয়েছে কাপ সিরাপ। এই মাদক চক্র, এই মাদক সিন্ডিকেট, এরা পুরো এমনভাবে কবজা করে রেখেছে যে কারণে সীমান্তের একটা পরিস্থিতি। এবং সাধারণতন্ত্র দিবসের আগে বিএসএফ এর স্পেশাল অপারেশন, সেই অপারেশনে উদ্ধার হয়েছে অনেক কিছু মাদক দ্রব্য, বিশেষ করে কাপ সিরাপ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ছবি কিসের ইঙ্গিত দিচ্ছে, এই ব্যাপারে বিএসএফ কি বলতে চাইছে আপনাদের কাছে শোনাবো। হ্যাঁ, মাফ করবেন, বিএসএফ নয়, চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার কি বলছেন একটু শুনবো। ওটা এখন আমি বলতে পারবো না, ওটা ইনফরমেশন ঠিক মতন আসুক তারপর। না না, আমি এখন যেটা আপনাদের টিভিতে দেখেছি ওর ছাড়া আর কিছু জানি না। শুনলেন মুখ্য চিফ সেক্রেটারি, তিনি বললেন যে এই ব্যাপারে কিছু বলবেন না, এবং এটা রাজ্য সরকার স্ট্যান্ড পয়েন্ট। বর্ডারের দায়িত্ব যাদের উপরে রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই বিএসএফ। আপনি বিএসএফের ব্যাপারে ভেরি ক্রিটিক্যাল, বিভিন্ন সময় আপনি ক্রিটিক্যাল একটা বক্তব্য রেখেছেন। তার আগে এটা একটা অবশ্য সাফল্য,
এই জায়গাটা কি মনে হচ্ছে যে একটা যুদ্ধ পরিস্থিতি যেন তৈরি হচ্ছে না দীর্ঘদিন ধরে এই ইলিগাল ট্রেডিং, যেটাকে অবশ্য আমরা প্রসঙ্গটা অন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় আমেরিকা বা যারা মাদক তাদেরকে কিন্তু সন্ত্রাসবাদী হিসাবেই চিহ্নিত করেছেন। এই ক্ষেত্রে একটা অনুপ্রবেশ ইস্যুটা ওর ব্যাপারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিয়েছেন। পরিস্থিতি বেশ সঙ্গী, এই দায়টা কার? খুব ভালো প্রশ্ন করেছেন, অ্যান্ড আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ভালো আপনারা কভারেজ দিয়েছেন। এটা একটা সামরিক ব্যাখ্যা আছে, এটা বাংকার আমরা বলি না, এটা বলি আমরা হাইড আউট। এটা আমাদের ভাষায় এটা হাইড আউট। আর যারা কাশ্মীরে যারা চাকরি করেছে ওদের থেকে জিজ্ঞেস করুন হাওড়াটা কি মতলব আছে, কি ওখানেও বিএসএফ ছিল যখন এটা ওখানে টেররিজম স্টার্ট হলো। এটা আপনি ফ্যান্সি ডিল দেখাচ্ছেন, ফ্যান্সি ডিল তো এটা মানে আমি বলবো এটা ধাপ্পাবাজি, অপটিক্স আছে। ওখানে তো অনেকগুলো জিনিস ছিল আর আছে আর থাকবে। জানেন এটা তো প্রথম জিনিস। আপনি এনএসএ লাগাচ্ছেন না কেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট अगेंस्ट যার বাড়ি যেখানে যার মাটিতে এটা ধরা পড়েছে ওখানে তো আমি তো আপনাদেরকে এরা যে কলকাতা দখল করবে কি করে দখল করবে, এরকমই তো দখল করবে। এটা তো জঙ্গিদের জায়গা। আপনি দেখুন ইটগুলো নতুন, উপরে লুকাওয়ার জন্য পুরনো জিনিস লাগিয়েছে, যেহেতু মানুষগুলো এসে এটা নতুন জিনিস কি হচ্ছে কেউ বুঝতে না পারে। আরে এটা তো 200 সাল পুরনো জিনিস, আর নিচে মাটিগুলো সব নতুন। এই ফ্যান্সি ডিল আপনি ধরেছেন, লজ্জা আসছে আমাদেরকে। ওখানকার যিনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন ওনার উপরে এনএসএ লাগানো উচিত, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করে ইন্ট্রোগেশন করা উচিত, আর চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করা উচিত আপনি জানেন না কেন। তার মানে এই সিচুয়েশন আউট অফ ইওর কন্ট্রোল। নিশ্চয়ই, কেন এত বড় ঘটনা, এটা তো দীর্ঘদিন উপেক্ষা থাকতে পারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছে। কিন্তু এই বাংলাদেশ এটা একদম শিওর, এটা এই যে এই ট্রেডিং এর উদ্দেশ্য বা এখান দিয়ে মানুষ করবে অনেকটা। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই সুড়ঙ্গ তৈরি করে আর কি করা, এবং যেটা গাজাতে হামাসের বিরুদ্ধে অভিযোগ ছিল, এই ঠিক এরকম একটা সুড়ঙ্গ নেট আর কি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তো সিরিয়াসলি দেখা উচিত। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে থেকে যদি এরকম আসে, ইটস এ অলসো আগামী দিনে কোয়েশ্চেন অফ ইভেন সামরিক বাহিনীর, ভারতের সামরিক বাহিনীরও তারা কি এই ব্যাপারগুলোকে আগামী দিনে taking it very in a very serious note। 7 অক্টোবর 2023 যা ভুল আইডিএফ করলো ইসরায়েলি ডিফেন্স ফোর্স, সেম ওর থেকে গুরুত্বর ভুল এখানে আছে। আপনি তো জানেন শেখ হাসিনা ওখানে ছিলেন মোর দেন 20 ইয়ার্স, উনি তো আমাদের ফ্রেন্ডলি গভর্নমেন্ট, ওনাকে বলা হতো ফ্রেন্ডলি গভর্নমেন্ট। তাহলে এই কাটাদার নিয়ে কেন প্রবলেম করা হলো? এই কাটাদার নিয়ে প্রবলেম করা হলো কেন যে যতগুলো আমাদের ট্রেটার্স, যারা গদ্দার, যারা দেশের সঙ্গে গদ্দারি করেছে, ওরা জেনে বুঝে ওখানে কাটাদার দিতে দেয়নি। আর এই যে আপনি টানেলের কথা বললেন, আপনি কি গ্যারান্টি আছে? আপনি দিয়ে দিন আমাকে কি ওখানে হিজবুত তাহির, ওখানে জেএমবি, ওখানে আসল্লাহ টিম বাংলাদেশের লোক নেই? ওরা তো ওয়েপন নিয়ে ধরা পড়বে না? যখন ওরা দেখছে চারদিক দিয়ে বিএসএফ আসছে, ওরা পালিয়ে যাবে। আপনি তো নিজে বললেন 2 কিলোমিটার আমাদের মাটিতে আছে, তাহলে এই 2 কিলোমিটার মাটিতে আপনি ফেন্সি ড্রিলের কথা পেয়েছেন, আপনি জঙ্গিদের কথা পাচ্ছেন না, আপনি সোনা যেটা স্মাগলিং হচ্ছে, পশুধন স্মাগলিং হচ্ছে, ওটের পাচ্ছেন না। এইটা আপনি 26 জানুয়ারির আগে এসব ধাপ্পাবাজি দেশকে দেবেন না। দেশের উপর আমাদের রাষ্ট্র আছে, ওরা এসব আর পছন্দ করে না। মানে আপনি বলছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, যেটা তাকে আপনি করছেন না, অ্যাক্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট স্ট্রিংজেন্ট, যেখানে ওদের কোনো বিল নেই, কোনো নেই, সোজা সুপ্রিম কোর্ট যেতে হবে ওদেরকে। আর এইটাই এরা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদ্রোহ করেছে। এরা সব রাষ্ট্রদ্রোহী, এরা মিলে মিশে আছে। আপনি বলুন কতজনের লোকের লাইফ কত ডেঞ্জারে আছে। ওরা যদি বোমা বিস্ফোট করে, ওদের কাছে তো এক্সপ্লোসিভ এসে গেছে, ওদের কাছে তো আইএসআই এসে ট্রেনিং দিয়ে গেছে। আর কি দরকার আপনার? শুধু জিনিস আছে এখানে ট্রেনিং এর গুলোর মধ্যে এই সব মডিউল গুলো কাজ করছে, তাই তো? অ্যাবসলিউটলি। আর এই তো আমরা বলেছিলাম কি করে ওরা আসবে। এই যে আমাদের যেটা ডিস্ট্রিক্ট কাছে, বর্ডারের কাছে এরকম হাইড আউট, এটা বাংকার নয়, এটা হাইড আউট। আপনি তো বলে দিলেন হামাস যেরকম টানেল তৈরি করেছে, এই টানেল গুলো। আর কারা মারা যাবে? আমি আর আপনি হয়তো মারা যাব, কিন্তু এর সঙ্গে আমাদের মারা যাবে হাজার হাজার ছেলে মেয়েগুলো যাদের কোনো দোষ নেই। ওরা এই জঙ্গিদের সঙ্গে মারা যাবে। আর এদের পয়সা কে দিচ্ছে? ওখানকার যে একটু বলে দিলেন আপনারা, ওখানকার যে পঞ্চায়েত আছে, ওনার হেড শুড গো ইনটু দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এই মিনিস্টারগুলো, যারা মন্ত্রীগুলো, যারা ওদের পয়সা দিচ্ছে, এই
ওখানে ইডির কাজ এখন, এনআইএ কাজ এখন। আমি তো বলবো বিএসএফ কে বলা উচিত কি এদের উপরে এনেছে, বিএসএফ কি করবে। ওকে, আমি আসবো একটু আপনার কাছে ডক্টর আশিস দাস। এইদিকে একটা পরিস্থিতি এবং বাংলাদেশে কখনো কখনো এরকম যাচ্ছে, ফেসবুক স্ট্যাটাসে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এদের যে বয়ান, এটা কোথাও কোথাও হচ্ছে, এরা বলছে যে বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত, কারোর কাছে স্পষ্ট নয় কাদেরকে ইঙ্গিত করছে, কিন্তু একটা জায়গায় সকলেই খুব একমত, সেটা হচ্ছে শেখ হাসিনা তাকে এবং হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন প্রসেস থেকে একদম পুরো যাতে রাখা যায়। এবং বিএনপি, আমরা আগেই এটা জন্য আপনিও ছিলেন যে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সখ্যতা কিন্তু এই জায়গায় রয়েছে, কারণ বাংলাদেশের ইস্যু রয়েছে। অন্যদিকে ইসলামিক শক্তি বা বিশেষভাবে জামাত এবং আইএসআইয়ের কথা বললেন। এই যে জায়গা থেকে দাঁড়িয়ে কতগুলো একটা যেমন এরকম একটা ন্যারেটিভ আছে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু ছবি, তার মধ্যে এই মাহফুজ আলমের পোস্টার, তার যে পোস্টারকে যেভাবে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস ইতিমধ্যে অত্যন্ত ভাইরাল হয়েছে, সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস এরকম হচ্ছে। এই যে সমস্ত ব্যাপার স্যাপার, যে সমন্বয়করা মানুষের কাছে এত আদৃত ছিল, যে ছাত্র নেতারা, পাশে হাজারে হাজারে জনতা সামিল হলো, এত বড় একটা ঐতিহাসিক মানে কাণ্ড হলো। তারা নিশ্চয়ই সেই সময় যেরকম কাণ্ডজ্ঞানের পরিচয় দিয়েছিলেন, পরবর্তী অধ্যায় কি এই যে ব্যর্থতা বা এই যে তাদের আজকের কতগুলো সংলাপ প্রলাপ কি দিককে ইঙ্গিত করছে ডক্টর আশিসবাবু? মানে আমরা তো অনেক কিছুই বলেছি, যে বলাগুলোর মধ্যে কতগুলো সিমটম যেগুলো মানে এটা আসছে, তাতে কি পরিণতি আগামী দিন অপেক্ষা করছে? সুজিতদা, অনেকগুলো প্রশ্ন আছে। আপনি একটা কথা দিয়ে শুরু করে, আপনি বলার সময় বলছিলেন যে সমন্বয়করা একসময় আদৃত ছিল, কিন্তু আমি মনে হয় প্রথম দিন থেকে বলে আসছি যে সমন্বয়করা যত দিন যাবে বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত শব্দে পরিণত হবে। এই কথাটা আমি বলেছিলাম, আগেও বলেছিলাম। আজকে আপনি যেহেতু আদৃত বললেন, আমি তার উল্টো দিকে ঘৃণিত হবে এটা আবার একবার বলে রাখলাম। দুই, সমন্বয়করা কেন ঘৃণিত হবে এই শব্দটা আমি ব্যবহার করছি কেন? জুলাই মাসে যখন আন্দোলনটা হচ্ছে, সেটাকে কোড আনকোড গণ অভ্যুত্থান তারা বলে, আমি তো বলি না। তখন এই আন্দোলনের মূল ইস্যু ছিল কোটা সংস্কার আন্দোলন, এবং এই কোটা সংস্কার আন্দোলনকে আমিও সমর্থন করি এই দেশের মাটিতে বসে। কারণ সত্যি ৭১-এ যারা স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দিয়েছেন, তাদের কোটাটা অনন্তকাল ধরে চলতে পারে না, এটা আমি সমর্থন করি। কিন্তু এদের যে হিডেন এজেন্ডাটা ছিল, এই হিডেন এজেন্ডাটা কিন্তু বাংলাদেশের যে মানুষরা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সময় রাস্তায় নেমে এলো, তারাও অখুশি ছিল। আমি যদি এখানে অখুশি হই, তারা তো অখুশি হবেই, এটা খুব স্বাভাবিক। নেমে এলো, তখন কিন্তু এদের হিডেন এজেন্ডাটা কি ছিল সেটা তাদের সামনে বলেনি। যদি বলতো, তাহলে ওই সময়ে বাংলাদেশের যে ১৭ কোটি মানুষ, তারা কতজন রাস্তায় কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সময় দাঁড়াতেন আমার সন্দেহ আছে। যেমন হিডেন এজেন্ডাটা কি বলেনি, তারা তখনও বলেনি যে ৭১-কে মুছে দেব, তারা তখনও বলেনি মুজিবকে মুছে দেব, তারা তখনও বলেনি সংবিধানকে মুছে দেব। যে ৭১, যে মুজিব, যে সংবিধান বাংলাদেশ অনেক কষ্ট, অনেক লড়াই করে ৪৭-এর পর থেকে লড়াই করে, ধারাবাহিকভাবে লড়াই করে অর্জন করেছিল, এইটা যদি প্রকাশ্যে আনতো, তাহলে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে ওই সময় বাংলাদেশের মানুষরা যেভাবে কোটা বিরোধী সংস্কার আন্দোলনের পেছনে দাঁড়িয়েছিল, তারা দাঁড়াতো না। এটা হলো এক। দুই, এই সমগ্র প্রক্রিয়াতে সরাসরি না, আমি এই দুয়ে আপনি আসার আগে আপনি যেটা বললেন শুরুতে, যে যেটা আয়োজন, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তাদের একটা আবেগ ছিল, দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল বিগত সরকারের, সেটার একটা বিস্ফোরণ ঘটেছিল, তাকে সুচতুরভাবে ব্যবহার করা হয়েছে, এবং যে কারণে আজকে মানুষ প্রতারিত মনে করছে। একদম। আমি এই প্রসঙ্গে একটা আপনাদের কাছে একটা বাইট শোনাবো, যেটি অবশ্য সংগৃহীত, এবং সেখানে যাকে যারা আছে তিনি বাংলাদেশের গণ অধিকার মঞ্চ, যেটা প্রথম আর কি যারা শুরু করেছিল, এই বঙ্গের মানুষ হয়তো অনেকে ইতিহাসটা জানেন না, ভিপি নূর তিনি এটা বার করেছেন, বা তার সাথে রয়েছেন তারেক বলে নেতা রয়েছেন, যিনি তারেক বলে বিখ্যাত। এই নামটি অবশ্য বাংলাদেশের জনপ্রিয়, এই গোটা এই বঙ্গে খুব পরিচিত সেফুদার, সেফায়েতুল্লাহ সেফুদার, অত্যন্ত ইয়েতে
তাদেরই একটা জমায়েতে, যেখানে ওদের কেন্দ্রীয় অফিসে মারামারি পিটাপিটি হয়েছে, সেখানে ইনি ছিলেন। এবং কি বলছেন, মোহভঙ্গ এবং কেন সমন্বয়ক শব্দটা আজকে ঘৃণিত একটা জায়গায় চলে যাচ্ছে, কেন এটা তৈরি হবে? যে উদ্দেশ্য নিয়ে এই প্রশ্নটা বরাবরই তো ছিল, রাজনীতি তো একটা নীতির লড়াই হবে, সেই নীতির লড়াইয়ে কেন আজকে যারা সেদিন নেমেছিল বা সহযোগী হয়েছিল তাদের এই বক্তব্য থাকবে। আমি আবার আসবো ডক্টর আশিস দাসের কাছে, কিন্তু তার আগে শুনে নেবো। কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। জুলাইয়ের 3 তারিখ থেকে মাঠে ছিলাম, হ্যাঁ। তো 5 আগস্ট আমার যাত্রাবাড়ির উপর দিয়ে গেছে। আমি মূলত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওখানে ছিলাম। তো যাই হোক, আজকের বিষয়টা বলি। আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আপনারা জানেন যে আজকে থেকে আরো শুনলাম যে 7 তারিখে নাকি জনাব শারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম, বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন। তাহলে এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল। আচ্ছা, আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে, যাদের হাতে মানুষের অনুদান দেওয়া, সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায়, সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত কোটি টাকা তারা কিভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? আপনি যা পূর্বাভাস এবং যা বললেন, এইটা তার আগে এগুলো দেখতে দেখতে এগুলো বুঝতে পারছি, মানে এই পরিস্থিতি তৈরি হলো তো সমূহ বিপদ সমন্বয়কদের কাছে আগামী সময়। না সুজিত, একটা কথা বলি, এই যে প্রতারিত হয়েছেন বলছেন না, আমি একটা টক শোতে বলেছিলাম, মানুষকে একবার প্রতারিত করা যায়, 2বার প্রতারিত করা যায়, বারবার প্রতারিত করা যায় না। এই যেটা সময় যত গড়াবে, আমি কতটা প্রতারিত হয়েছে আমি উপলব্ধি করতে শুরু করব, তখন কিন্তু আমি আবার পাল্টা একটা অবস্থান নিতে শুরু করব। এটা হচ্ছে মনস্তত্ত্বের কথা, এটা মাথায় রাখতে হবে। 1, 2, এই মুহূর্তের বাংলাদেশে মানে আজকে ছাত্রলীগ যেটা নিষিদ্ধ, সমন্বয়কদের পিটিয়েছে বাংলাদেশে একটা প্রান্তিক জেলায়। 2, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে মুখোমুখি লড়াই হচ্ছে, পরিস্থিতিটা বুঝুন। 3, সরকার আর শিক্ষার্থীরা, এই যে শিক্ষার্থী, এরা কিন্তু বিপরীতমুখী অবস্থানে চলে গেছে। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে নিজের সমর্থন টিকিয়ে রেখে নতুন বাংলাদেশ গড়বে, এটা ভাবতে হবে। আরেকটা কথা, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের 71-এর পর, মানে 47 থেকে 71-এ যে বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে, 71-এর পর এত বৈষম্য বাংলাদেশে কোনো দিন ছিল না। মানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাই সব থেকে চূড়ান্ত বৈষম্যের মধ্যে দিয়ে এই সময়ে বাংলাদেশের মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে তাদের এই পরিস্থিতির জন্য কি তারা দায়ী না? এই ক্ষেত্রে একটা জামাত ইসলামী তাদের একটা অবশ্যই বড় ভূমিকা কাজ করেছে। পুরো আন্দোলনে জুলাইয়ের যে অভ্যুত্থান, মানে কোড আনকোড, আমি তো অভ্যুত্থান বলি না, এই জন্য কোড আনকোড শব্দটা ব্যবহার করি, পুরো জুলাই অভ্যুত্থানে পেছন থেকে কলকাঠি নেড়েছে জামাত ইসলাম। অনেক পরে বিএনপি কোটা বিরোধী সংস্কার আন্দোলনের অভিমুখ দেখে সামনাসামনি রাস্তায় নেমে সমর্থন করেছে, কিন্তু পেছন থেকে জামাতে ইসলাম কিন্তু পুরোটাই সমর্থন করেছে। এবং যা কিছু পরিকল্পনা, এই যে ছাত্রলীগের মধ্যে জামাতির লোকেদেরকে ঢুকিয়ে দেওয়া, তাদের মধ্যে ঢুকে গিয়ে তাদের পুরো পরিস্থিতিগুলোকে অনুধাবন করে পাল্টা কি করা যায়
তার পরিকল্পনা করা সব হচ্ছে জামাতির পরিকল্পনা একদম প্রথম থেকে। সরাসরি রাজনৈতিক দলগুলো অনেক পরে এসছে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো আরও পরে এসছে, কিন্তু এখন যেটা সমস্যার মধ্যে পড়েছে সেটা হচ্ছে, এই ছেলেটা বলছিল না, আমি আজকে বলবো ভাবছিলাম, যে জুলাই ফাউন্ডেশনের টাকা, বন্যার টাকা গেল কোথায়? এই যে সমন্বয়করা এই দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে, আচ্ছা কতদিন এরা তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ন্ত্রণ করছে বা সরকারের মধ্যে আছে কতদিন? তার মধ্যে এত দামি দামি গাড়ি কোথা থেকে আসছে বলুন তো? সেটা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা ওই জুলাই অভ্যুত্থান, কোড আনকোড অভ্যুত্থানকে সমর্থন করেছিল, তাদের চোখে পড়ছে না। এরকম একটা জায়গা থেকে একটা সামরিক মহড়া, ইন্টেলিজেন্স আদান প্রদান, এমনকি হচ্ছে এরকম ভাবতে অনেকে বাংলাদেশের আর্মি এক্ষেত্রে, এবং এই ধরনের একটা পরিস্থিতি, আইডিওলজিক্যাল বা একটা ভাবাদর্শিক পরিস্থিতি নিশ্চয় আর্মির মধ্যে রয়েছে। সেখানে শিবিরে বিভক্ত হবে অনেকে, কেউ হচ্ছে সরাসরিভাবে জামাতে ইসলামী বা ওইদিকে থাকবে, কিন্তু বিএনপির একটা ঐতিহাসিক রোল রয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সবচেয়ে এলিট একটি রেজিমেন্ট এই উপমহাদেশে, তার সাথে বিএনপি, জিয়াউর রহমান অবশ্যই একটা যোগ রয়েছে। এরকম একটা পরিস্থিতি, কাটেকা সংঘর্ষের মতো পরিস্থিতি কি তৈরি হচ্ছে না? এটা যা সাময়িক, মানে এই পরিস্থিতির দ্রুত বদল ঘটে যাবে এমনভাবে, যেটার জন্য হয়তো ডক্টর ইউনূসকে এখন হয়তো আফসোস করতে হবে যে কেন এই দায়িত্ব আমি নিলাম। দেখুন, খুব ভালো প্রশ্ন করেছেন। বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি আছে, রাইট? পুরো দুনিয়াতে ওদের যে প্রফেশন আছে তার জন্য ওরা সম্মান পায়। কিন্তু আমরা দু তিনটি জিনিস আমরা বাদ দিয়েছি। ওটা সব থেকে প্রথমে আপনাদের চ্যানেলে আমরা বলেছিলাম মেজর জিয়ার কথা। মেজর জিয়া 2011 সালে উনি একটা কু করতে চলেছিলেন, অভ্যুত্থান করতে চলেছিলেন, উনি ফেল হলেন আর এখন ধরা পড়েননি, রাইট? ওনার হিরো হয়তো দালিম, ওনার হিরো হয়তো রাশিদ, ওনার হিরো হয়তো অন্য কারো লোক যারা 75-এ যারা এরকম জিনিস মুজিবকে গিয়ে মেরেছিলেন, রাইট? ওদের যে এলিমেন্ট, ওদের যে আইডিওলজি আছে, ওদের যে জিনিস, এটা আপনিও বারবার বলেছেন, এটা ভালো সুন্দর শব্দ আপনি দিলেন, ক্যান্টনমেন্ট পলিটিক্স। ওই ক্যান্টনমেন্ট পলিটিক্স তার মানে হলো ওখানে একটা আইডিওলজি রয়ে গেল। জুন মাসে যখন ওয়াকুরুজ্জামানকে অ্যাপয়েন্ট করা হলো, এটা তো শেখ হাসিনা ওয়াজেদ অ্যাপয়েন্ট করলেন বিকজ অফ আর রিলেশনশিপ। উনি তো হয়তো হোলি বুকে উনি নিশ্চয়ই শেখ হাসিনা ওয়াজেদকে প্রমিস দিয়েছেন কি আমি তোমার লয়াল থাকবো, তোমার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, আমি করব না, কিন্তু ওটা হয়নি। এখন যা বোঝা যাচ্ছে যে জেনারেল ওয়াকুরুজ্জামান একদম টোটালি, আপনারা তো একটা স্টেট ক্রাফট এটা আছে, এটা পেঁয়াজের মতন আছে, এটা লেয়ার্ড আফটার লেয়ার্ড। ইট ইজ নট দ্যাট ইজি টু ডিসক্রাইবড সো ক্লিয়ারলি। একটা ফ্রন্ট আছে, একটা লেয়ার্ড আছে, ব্যাক ফ্রন্ট। ব্যাকে আপনার জেনারেল ওয়াকুরুজ্জামান রাইট ফ্রম জুন যখন উনি এলিভেট হলেন তখন থেকে উনি কাজ করতে চলেছেন। তাই জন্য তো দেখবেন 4 তারিখে উনি বিএনপি লিডার মেজর জেনারেল সাহেবকে ফোন করলেন, আর তারপর উনি 5 তারিখে জামাত ইসলামের চিফকে বললেন আমাদের চিফ, আর এই যে জামাতের চিফের যে ছেলে ছিল যিনি জেলে ছিলেন ওনাকে রিলিজ করা হলো ব্রিগেডিয়ার সাহেবকে, ওনাকে রেট্রোস্পোকে আপনার রিইনস্টেট করা হলো আর ওনাকে আবার দেওয়া হলো। না, বাংলাদেশ আর্মি সাচ এ প্রফেশনাল আর্মি, 4টে গুটে আপনার ডিভাইড আছে। আর মনে রাখবেন ওখানে কাউন্টার কু যেটাও হচ্ছে না কেন ওটা খুব ভায়োলেন্ট, ইট ইজ নট পাকিস্তান। ওখানে অনেক লোক মারা যায়, অনেক লোকের পরিবার, আর খুব ব্যান্ড অফ ফিউ পিপল। এই লাস্ট উইকে বিডিআর এর 300 লোককে যারা ছিলেন, আসামি ছিলেন, ওদেরকে রিলিজ করা হলো। ওদের আগেনস্টে কি ওরা মোর দেন 50 পিপল অফ পাকিস্তান, বাংলাদেশ আর্মি ওদেরকে মারা হয়েছিল। তাহলে ওদের পরিবারের লোক যারা আর্মিতে আছে বা বাইরে আছে ওরা কি ছেড়ে দেবে? রাইট? এইটা ওয়াকুরুজ্জামান মনে হয় একটা শর্ট সাইটেড ম্যান, অ্যান্ড তাই জন্য উনি ইন্ডিপেন্ডেন্ট। দেখুন 21 তারিখে মোহাম্মদ ইউনূস গেলেন সুইজারল্যান্ডে। একটু এই মুহূর্তে সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ভারতের রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মু, এবং একটু নজর রাখবো অবশ্যই তার কাছে। অত্যন্ত গর্বের এই মুহূর্তে অবশ্যই আমরা একটু সঙ্গী হব। অভিযান and Pradhan Mantri Janajati Adivasi Nyaya Maha-Abhiyan, PM Janman. The Development and Welfare Board has been constituted for the denotified nomadic and semi-nomadic communities. Meanwhile, the focus on physical infrastructure development, including roads and railways, ports and logistics hubs, over the past decade has created a platform that will support growth for decades to come. The way the government has used technology in the field of finance has been exemplary.
A variety of digital payment options as well as the system of direct benefit transfer have promoted inclusion, bringing a significant number of people within the formal system. It has also brought unprecedented transparency in the system. In the progress, within a few years, we have created a robust digital public infrastructure that is among the best in the world. The banking system has been in a healthy condition after a series of bold measures such as the Insolvency and Bankruptcy Code, effecting a substantial reduction in the non-performing assets of scheduled commercial banks. Dear fellow citizens, we own freedom in 1947, but many relics of a colonial mindset persisted among us for long. Of late, we have been witnessing concerted efforts to change that mindset. Among the most noteworthy of such efforts was the decision to replace the Indian Penal Code, the Code of Criminal Procedure, and the Indian Evidence Act with the Bharatiya Nyaya Sanhita, the Bharatiya Nagarik Suraksha Sanhita, and the Bharatiya Sakshya Adhiniyam. Based also on Indian traditions of jurisprudence, the new criminal laws place the delivery of justice instead of punishment at the center of the criminal justice system. Moreover, the new laws grant top priority to countering crimes against women and children. Reforms of such আমরা শুনলাম মহামহিম রাষ্ট্রপতি বললেন 1947 সালে ভারত স্বাধীন হয়েছে এবং তিনটে বছর লেগেছে, তারপরে হচ্ছে তার কনস্টিটিউশন অ্যাডপ্ট করার যে প্রক্রিয়া, তার যে বডি, যার প্রধান ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর, তাকে সামনে রেখে কনস্টিটিউয়েন্ট বডি এই যে সংবিধান তৈরি করেছে ভারত রাষ্ট্রে, সেই সংবিধানে আজকে নির্বাচন কমিশনার, দেশের প্রধান নির্বাচন কমিশনার, তিনি বললেন 99 কোটি ভোটার আর সামান্য বাকি 100 কোটি ভোটারের দেশ হতে এই পৃথিবীতে একটা গণতন্ত্র যেখানে 100 কোটি মানুষ ভোট দেন, মাল্টিপার্টি ডেমোক্রেসি, সেখানে বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্ক সব কিছু হয়েছে, কিন্তু এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে ভারতবর্ষের সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তার দেশের মানুষকে একটা গ্যারান্টি দেয় সুরক্ষার, কিন্তু কাউন্টার এই সংস্কৃতি তো নেই। বারবার করে সংবিধান বদল, সংবিধানকে অগ্রাহ্য করার মানসিকতা। তাই ভারতবর্ষের মানুষের কাছে এগুলো সবসময়, যত প্রজন্ম আসছে, স্বাধীনতা উত্তর একের পর এক প্রজন্ম তৈরি হচ্ছে, তারা কিন্তু সেই জায়গাটা থেকে সামনে থেকে তারা দেখতে চাইছেন। সে কথাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমরা আবার একটু সেই জায়গা থেকে আসবো। আপনি বরাবরই যে প্যাট্রিয়টিক বা ভারতবর্ষের এই যে মাইট এবং যেখানে জায়গায় দুর্নীতি, এটা ঠিক কথা। মিস্টার শ্রীবাস্তব, আপনি নিশ্চয়ই একমত হবেন। এই সাউথ ইস্ট এশিয়াতে, এই উপমহাদেশের দুর্নীতি একটা বড় রকমের সামাজিক শত্রু হয়ে দাঁড়িয়েছে, জনগণের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। চোখের সামনে বোঝা যাচ্ছে এইগুলো নিয়ে এক ধরনের সীমান্ত বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, তারপর চালান বাণিজ্যের যে বিভিন্ন রূপ, সেখানে কতগুলো মরাল কোড অফ এথিক্স কতগুলো জায়গা থাকে। মার্কেট ইকোনমি মানে তো এরকম নয় যে কোনো কিছু জিনিস, সেখানে তো একটা কোড অফ এথিক্স থাকে যেটা অন্য মানুষকে এরকম নিষ্ক্রিয় করে রাখে। এই সমস্যাগুলোকে অতিক্রম করার জন্যে প্রতিবেশী বাংলাদেশ এ ব্যাপারে একেবারেই নেই। সে একটা চেনা শব্দ দিয়ে মানুষকে বারবার করে সে ধোঁকা দিতে চাইছে, যারা বিভিন্ন শক্তি ভারত বিদ্বেষকে অবলম্বন করছে। এই বিষয়টা সত্যি কখনো কখনো ক্লান্ত, হতাশ করে দিচ্ছে। এইটা কি পরিস্থিতি? এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আপনি কি মনে করেন যে পাকিস্তান এই জায়গা থেকে তারা একটা চাইছে 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই পরাজয়কে তারা বন্ধুত্ব বা নানা রকম এই বাংলাদেশের ইয়েতে নিজেরা আসলে তাদের সংকটমুক্ত হতে চাইছে, মানে হাইজ্যাক করে একটু সংকটমুক্ত হতে চাইছে? পাকিস্তানের কি অবস্থা শুধু আমরা জানি। আবার দেখুন, রাষ্ট্রের মধ্যে কোনো পার্মানেন্ট এনিমি হয় না। ইট ইজ এ ইকোনমিক ইন্টারেস্ট অর ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, রাইট? হয়তো বাংলাদেশ এটা বুঝতে পেরেছে বা ওটা চাইছে যে আমি পাকিস্তান থেকে আমি বেনিফিট, তাই হোক, কোনো প্রবলেম নেই। আমাদের 170 কোটি আমাদের বাংলাদেশের ভাই বোন যেখানে উল্লাস করবেন, যেখানে ভালো করে থাকবেন, আমরা আনন্দিত আছি, নো প্রবলেম।
ইউ আর ইন্ডিপেন্ডেন্ট নেশন বাংলাদেশ, বাংলাদেশ যা করছে ওরা জানে। কিন্তু এই যে সরকার, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যিনি ডিসিশন নিচ্ছেন, ওরা তো ইলেক্টেড গভর্নমেন্ট নয়। দে ডোন্ট গিভ আউট, দে স্পিক দ্য ভয়েসেস অফ দ্য কমন পিপল অফ দ্য বাংলাদেশ। এটা কি বাংলাদেশের সাধারণ মানুষের উনি এরকম চান? এটা আমি জানি না, এটা নিশ্চয়ই ওরাও জানেন না। এটা একটা গ্রুপ অফ 20 to 30 পিপল, ওরা ডিসাইড করছে, ওর মধ্যেও ভাগ আছে। আপনি দেখুন 21 তারিখে প্রফেসর ইউনূস কোথায় গেলেন? ডাভোসে গেলেন, সুইজারল্যান্ডে ইকোনমিক ফোরামে ওই করার জন্য। 21 তারিখে কে এসছে ওনার অ্যাবসেন্সে? ডিজি আইএসআই টিম এসে, আগে বলা হলো ডিজি আইএসআই আসবেন, পরে বলা হলো কি না একটা অ্যাডিশনাল ডিজি আইএসআই আসছেন। উনি কি দেবেন বাংলাদেশকে? বাংলাদেশকে দেবেন উনি ডিপ অ্যাসেটস। ডিপ অ্যাসেটস কি হয়? ডিপ অ্যাসেটস এই হয় যে আপনি আজকে দেখালেন এই হাইড আউটস, এই হাইড আউটের মধ্যে আপনি ফেন্সিডিল দেখালেন। আমি বলছি এই হাইড আউটসে আপনার আসবে আপনার এক্সপ্লোসিভ, আসবে AK-47, আসবে গুলি, আসবে বোমা, আসবে মোটার, আসবে জঙ্গি, আর ওরা সব ওখানে ইকট্ঠা হয়, ওরা আমাদের এই কলকাতা দখল করার জন্য আসবে। আর তা যখন আমরা অ্যাকশন নেব অনেক লেট হয়ে যাবে, অনেক লোক মানুষ, অনেক নিরীহ লোক নিজের লাইফ দিয়ে দেবেন, রাইট? তাই জন্য আমি আপনাকে বলছি, তাই জন্য আমরা বারবার আপনাকে বলছি কি টেক দ্য ন্যাশনাল সিকিউরিটি সিরিয়াসলি। এটা আমাদের একই কান্ট্রি। আপনি ওয়েস্টার্ন দিকে যদি এরকম কিছু হতো, ওই কমান্ড্যান্ট, ওই ডেপুটি কমান্ড্যান্ট, ওই ইন্সপেক্টর এখন জেলের পেছনে হতো। রাশিস বাবু, এইটা যেমন একটা সামরিক জায়গা থেকে টেক ইমিডিয়েট অ্যাকশনস, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রক রণধীর জয়সওয়াল তিনি পরিষ্কার এর স্টেটমেন্ট দিয়েও রেখেছেন, বলেছেন এই বিষয়ের উপর ভারত কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছে, এবং আপনাদেরকে জানিয়ে রেখে 31 তারিখ অবধি আরও অনেক কিছু এরকম উদ্ধার হবে, এটা বোঝা যাচ্ছে। এই বিষয়টা অত্যন্ত একটা সিরিয়াস জায়গায়। তার সাথে কি পলিটিক্যাল বা এই কূটনৈতিক বা বাংলাদেশ বা পাকিস্তানের ডায়ালগ, কারণ আমরা দেখেছি কাশ্মীরের সময় একটা সামরিক সমাধান বিপ্রতিরূপে বারবার করে ডায়ালগসের জায়গায়, সেটা কি এখন সেই পরিস্থিতি কি আদৌ আছে, নাকি এটাকে এই পরিস্থিতিকে তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ বা ভারত উভয় পক্ষই তৎপর হবে? বা কি বা বলবো যে সেখানে ইলেক্টেড গভর্নমেন্টে কার সাথেই বা ভারত কথা বলবে? এটা খুব জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে ডায়লগ কার সাথে, আপনি যেটা শেষ কথা বললেন, ডায়লগ কার সাথে করবে? এই যে তত্ত্বাবধায়ক সরকার, এ তো একটা মানে খিচুড়ি টাইপের একটা। তার মধ্যে কয়েকজন টেকনোক্র্যাট আছেন বা রয়েছেন, যেমন তৌহিদ হাসান যিনি পররাষ্ট্র উপদেষ্টা, আর তার কথাবার্তা, বা হচ্ছে যিনি প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে সরিয়ে দিলেন, আর তিনি কিন্তু পুলিশের মধ্যে একটা কনফিডেন্স ফেরাবার চেষ্টা করছেন, নিজে যাচ্ছেন না অকুস্থলে, তারপর তাকে আবার সরিয়ে দেওয়া হলো। এই যে পেছনের শক্তি, যেটাকে আপনি আগেই বলেছেন, একটা কথা বলি, কিছু তো একটা করতে হবে নাকি? একটা আগে শ্রীবাস্তব সাহেবকে একটা প্রশ্ন করেছিলেন যে ইউনিস এই দায়িত্ব নিয়ে পরে, মানে এই যে দায়িত্ব নেওয়ার পরে আফসোস করবেন। ইউনিস তো দেশকে ভালোবেসে দায়িত্ব নেয়নি। ইউনিস এই দায়িত্বটা নিয়ে তিনি বারবার বলছেন যে তিনি এসে আমার অভিজ্ঞতা নেই, কিন্তু ওরা বলতে এই ছাত্র আমি তারপর একটা কথা বলি সুজিত দা, দেশকে ভালোবেসে নেয়নি, এবং দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে যা কিছু আইনগত সমস্যা ছিল সেগুলোকে তিনি সরিয়ে দিয়েছেন। আচ্ছা। 2, উনি বিদেশে গিয়ে উনিই তো বলেছিলেন প্রথম, মানে আমরা বলছি পরিকল্পনা হয়েছে, উনিই তো প্রথম বলেছিলেন যে একটা অনেক মেটিকুলাস ডিজাইনকে, তার মানে দীর্ঘদিনের এই যে ডিজাইনটা চলছিল তিনি তার পার্ট ছিলেন না। দেশকে ভালোবেসে দায়িত্ব নেননি, হাসিনা বিরোধী অবস্থান থেকে তিনি এটা করেছেন, ব্যক্তি বিরোধী অবস্থান থেকে এটা করেছেন, দেশকে ভালোবাসলে এটা করতেন না। এটা 2। 3, যেটা দেখুন, বাংলাদেশের সবাই ভারত বিদ্বেষী নয়, আমি এটার সাথে একমত হতে পারবো না। আর ভারতবর্ষের সব মানুষ বাংলাদেশ বিদ্বেষী নয়, কারণ ভারতবর্ষের যে 47-এর পরের স্বাধীনতা পাওয়ার পর আমাদের দেশের যে গণতান্ত্রিক চরিত্র, এই গণতান্ত্রিক চরিত্রতে আমার দেশের বেশিরভাগ মানুষ কিন্তু বাংলাদেশকে ভালোই বাসেন, আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ভারতকে ভালোই বাসেন। 71-এর অবস্থানটাকে তারা কেউ ভুলে যায়নি। যারা এই সময়ের রাজনীতি করছে ওখানে খুব সক্রিয়তা কি দেখাচ্ছে, যেখানে না সক্রিয়তা দেখাতে, মানে আওয়ামী লীগের 80% সিনিয়র লিডার পালিয়ে গেছেন বা হচ্ছে জেলে বন্দী। সক্রিয়তা দেখাতে পারবে না সুজিত দা। কেন পারবে না সক্রিয়তা দেখাতে? কারণ এই সময়ের কালে, এই আপনি আমার দেশের যে দুর্নীতির কথা বলছিলেন, এই সময়কালে চাঁদাবাজি করছে কারা? সমন্বয়করা চাঁদাবাজি করছে, সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে, মামলা বাণিজ্য করছে। ওই স্নিগ্ধ তো তার ভাইকে বলি দিয়ে সেও চাঁদাবাজিতে যুক্ত হয়ে গেছে, ওই যে যমজ ভাইয়ের যেটা আমরা জানি, সে তো চাঁদাবাজিতে যুক্ত হয়ে গেছে। এবং আপনাকে বলছি, বাংলাদেশের বন্ধু বান্ধবদের সাথে কথা বললে তারা কোনো
এই সময়ের বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বললে তারা ভয় পাচ্ছে, ফলে এই ভয়টা তো থাকছে। ওই যে 5ই আগস্টের পর 6ই আগস্ট ওই যে ঝুলিয়ে দিয়েছিল মানুষকে মেরে, এই যে নৃশংসতা, এটা তো তারা চোখের সামনে দেখেছে। তারপরে ধারাবাহিকভাবে যে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে সেটাও তারা ধারাবাহিকভাবে দেখেছে। এই যে এই দেখাটা আপনি ভুলে যাবেন কি করে? আপনি গলা তুললেই আপনার গলা কেটে দেবে, এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এইখানে দাঁড়িয়ে আপনি যদি প্রতিবাদের কথা শুনতে চান তাহলে আপনি শুনতে পাবেন না, কারণ কোনো সন্ত্রাসী রাষ্ট্রে প্রতিবাদ হয় না। প্রতিবাদ হতে গেলে যে পরিবেশ পরিস্থিতিটা দরকার সেটা এই মুহূর্তে বাংলাদেশে নেই, কিন্তু এই বাংলাদেশ বেশি দিন টিকবে না। এই বাংলাদেশ বেশি দিন টিকবে না। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু সুদিন আসছে এবং সুদিনটা আসবেও খুব অল্প দিন। মানে এত আপনি বলছেন সুদিন একমাত্র কেননা হচ্ছে শেখ হাসিনা, যাকে বাংলাদেশে এখনো পর্যন্ত আউটস্টেড প্রেসিডেন্ট, কিন্তু আউটস্টেড ইন হুইচ প্রসেস, সেই প্রসেসটা নিয়েই যদি জনগণের প্রশ্ন এসে থাকে তাহলে তো রিইনস্টেট হতে হাসিনা আর বেশি সময় লাগার কথা না। না, লাগার তো কথা না। হ্যাঁ বলুন, আপনি কিছু না না আপনি বলুন স্যার, আপনি বলুন। না না ওকে, দেখুন যে একটা ভালো দিন ফেরত আসবে বাংলাদেশে সম্ভব নয়। আপনি যদি পুরো বিশ্বে এখন বাংলাদেশ নিয়ে একটা ভাবনা চিন্তা হচ্ছে, ওটা আমরা বলি ওয়াররুমে সিনারিও বিল্ড আপ হচ্ছে। সিনারিও বিল্ড আপে দুদিন আগে কিছু ছিল, আজকে কিছু আছে, 4-5টা অপশন দেওয়া হচ্ছে। ওর মধ্যে শেখ হাসিনা ওয়াজেদের যে রিটার্ন টু বাংলাদেশ যেটা আছে অনেক লেটে, কেন ইলেকশন হওয়ার পরে আমরা বুঝতে পারবো কি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আজকে খবরে যেটা জানতে পারলাম এটা কত সৎ আছে কত ঝুট আছে আমরা জানি না, বিকজ দাভেস থেকে ইউনুস গিয়েছিলেন ফ্রান্সে, ফ্রান্স থেকে আজকে ফেরত এসছেন। কেন যে 3জন স্টুডেন্ট গিয়েছিল বায়া দুবাই, ওনাকে বোঝাতে কি স্যার আপনি আসবেন, বিকজ পুরো বিশ্ব দেখেছে ওনাকে কাঁদতে कि my friends who are there, they are very brave, I am also very brave. প্রফেসর ইউনুসের টাইম ওভার, এনার মেয়ের আগেনস্টে আমেরিকায় অ্যাকশন আরম্ভ হচ্ছে। তাহলে যদি উনি কতদিন আছেন বাংলাদেশে আমরা জানি না। যদি উনি সরে যান তাহলে তার মানে হলো এন্টায়ার আপনার এডিফিস যেটা আছে আমরা বলছি আপনার পুরোটা বসে যাবে। তার মানে কি হবে, আপনি কি নতুন একটা ইন্টারিম গভর্নমেন্ট বানাবেন, না কি প্রেসিডেন্ট যিনি ওখানে আছেন উনি একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করবেন। এমার্জেন্সি ডিক্লেয়ার করে বিকজ হি হ্যাজ দ্য পাওয়ার, কনস্টিটিউশন ইজ দ্য পাওয়ার। ইন্টারিম গভর্নমেন্টে কোনো নেই, এরা আগে আপনার সুপ্রিম কোর্টের জাজেস থেকে নিয়েছিল, এখন তো সুপ্রিম কোর্ট ওরকম নেই, তাহলে আই এম শিওর এরা যাবে না। তো যাবেন না তার মানে প্রেসিডেন্ট আবার নেবেন না, বলে ভাই আমি আই এম ডিক্লেয়ারিং দ্য এমার্জেন্সি, তোমরা এটা বাড়ি যাও। দ্যাট ইজ পয়েন্ট। আর যেটা ওয়াকুর জামানের যেটা ড্রিম আছে আস্তে আস্তে শর্ট টার্মে যেটা ছিল কি 18 মাস পর আমি নেব, উনি কি ওনার তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, উনি কি একটা মিলিটারি টেক ওভার করবেন? ওই মিলিটারি টেক ওভার করলে অনেকগুলো ফাঁস আছে। মিলিটারি টেক ওভার করলে আপনার যতগুলো আমাদের বাংলাদেশের ভাই বোনরা ব্রিলিয়েন্ট অফিসার, প্রফেশনাল অফিসার, যারা পুরো বিশ্বে এরকম সম্ভাবনা দেখছে যে শাহাবুদ্দিন চুপ্পুর যেটা একসময় ইয়ে হয়েছিল, এই সমন্বয়কদের মধ্যে দিয়ে হবে না। আর্মির একটা অংশ এরকম এই ধরনের বিভিন্ন রকম পরিস্থিতি এগুলো আসছে, কিন্তু সেগুলো বিভিন্ন খবর এবং এই সময়টা অবশ্য বাংলাদেশে প্রচুর গুজব রটতে থাকে প্রতি সেকেন্ডে এরকম একটা। ইটস আ ভেরি ডিপ স্টেট স্যার। আপনি ন্যারেটিভটা দেখুন, এই 4 মাসে আপনার দালিম হঠাৎ চলে আসলেন, উনি সৎ না ঝুট আমরা জানি না, রশিদ চলে আসলেন, জিয়া চলে আসলেন, আবার একটা পুরো একটা ন্যারেটিভ তৈরি করা হলো কি ইনি তো স্যার বললেন কি বঙ্গবন্ধু আগেনস্টে এরকম করবে কেউ, বাংলাদেশের মানুষগুলো এটা বুঝতে পারেনি, এটা সেক্ট অফ পিপুল, রাইট? তো এখানে এই যে যারা ক্রিমিনাল অফিসার্স ওদেরকে নিয়ে আসা হলো, ওদেরকে হিরো বানানো হলো কেন? বিকজ একটা সেকশন উইদিন দ্য বাংলাদেশ আর্মি আছে 4টার, আমি যেটা গ্রুপ আমরা আইডেন্টিফাই করেছি, আমি নাম নেব না, ওর মধ্যে একটা গ্রুপ যেটা আছে ওরা এটা আইডিয়ালগ করে এটা বলবে কি ওর যদি জিয়াউর রহমান মে 1981-এ যদি ওনাকে মারা যেতে পারে তাহলে এনার ডেও বেশি দূর নয়, ওয়াকুর জামানের ডেও বেশি। তাই জন্যে এনার যে গান আছে কি আমি প্রেম করিনি, প্রেম আমার উপরে পড়েছে, বা 3 তারিখের ঘটনা বা 4 তারিখের ঘটনা, এটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে কি ওয়াকুর জামান ইজ ইন দ্য ড্রাইভিং সিট, ওয়াকুর জামান ইজ নট বিং এবল টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ওয়াকুর জামান ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, ওয়াকুর জামান ইউনুসের কথা শুনছেন না। উনি বলছেন, উনি 33 তারিখে উনি নিজে প্রেস কনফারেন্সে বললেন কি আমি প্রেসিডেন্টের আন্ডারে আছি, আমি ইউনুসের আন্ডারে নেই। সময় আজকে শেষ, সুতরাং বুঝতেই পারছেন যে একটা এমন গভীরতায় রয়েছে ব্যাপারটা। ডিপ স্টেট এই শব্দটা উঠে আসছে, বাংলাদেশের ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট তারা দ্বিধাগ্রস্ত, এসব বাঞ্চ অফ পিপল। এটা ঘটনা যে বারবার করে এরকম একটা পরিস্থিতি
আর বারবার করে ভারতের উপর একটা দেশকে শান্ত রাখার যে কৌশল ভারত, যে শান্তি সৌহার্দ্য এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে যে একটা স্মুথনেস ঠিকভাবে, যেটা অন্য মানুষকে কখনো বিব্রত করে না, ব্যাপক কর্মসংস্থান তৈরি করে, টেকনোলজিতে এগিয়ে নিয়ে যেতে একটা প্রণোদনা দেয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম চুরি চোট্টামি জুয়াচুরি নানা রকমের হচ্ছে সন্ত্রাস, রাজনৈতিক হিংসাকে একেবারে মাত্রা ছাড়া জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্ত থেকে বাংলাদেশের একটা সত্যিকারের সাহস, শৌর্য, বীর্য এটা ভারতবর্ষের মানুষ আশা করে। তাতে যদি তারা দেখায়, অনেক কিছু জিনিস সরকার থেকে শেখার আছে, বাংলাদেশ থেকেও তো অনেক কিছু জিনিস শেখার আছে। এটাকে বিকৃতভাবে পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য নানা রকম ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশ বা এই জায়গায় সীমান্তকে অশান্ত করার যে চেষ্টা, এটাও কিন্তু আমরা বুঝতে পারি না তা নয়। কারণ ভারতবর্ষের সংবাদ মাধ্যমের কাছে অন্তত এই স্বাধীনতার জন্য তারা প্রতি মুহূর্তে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন তারা থাকেন। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার আর কে শ্রীবাস্তব, আপনাকে প্রতিরক্ষা ভাষ্যকার, এবং ডক্টর আশিস দাস অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, দুজনকে জানাচ্ছি। এবং আমাদের ওখানে সীমান্তের সেখান থেকে খবর দিয়েছে বিশ্বজিৎ দেবনাথ। অবশ্যই আগামী সময়টা আমরা এটা থাকবো, এবং আগামীকাল অবশ্যই নজর রাখবেন আর প্লাস নিউজের পর্দায়। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।